আচ্ছা, আজকে আমরা দেখব বেসিক্যালি আরো নতুন কিছু ট্যাগ দেখবো। আমরা এখনো সিএসএস এ নেভিগেট করবো না এখন। আমরা HTML টা ভালোভাবে শিখে নেই, দেন সিএসএস এ। বেসিক্যালি আমরা হয়তো 2টা অথবা 3টা ক্লাসের পরে আমরা সিএসএস এ চলে যাব। এখন অনেকে বলতে পারেন যে HTML এখনো অনেক কিছু বাকি আছে, তাহলে আমরা সিএসএস এ ওখানে গেলাম। বেসিক্যালি আমরা যদি একসাথে দুটাই শিখি, ওইটা আমার জন্য ইফেক্টিভ হবে। বুঝতে পারছেন, আমাদের পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী আমরা দুইটা একসাথে শিখলেই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সিএসএসটা হচ্ছে HTML এর যে কন্টেন্ট গুলাকে শো করানো, ওইগুলাকে কি করা, স্টাইল করা, তাই না? তো আমরা কি করব, আমরা HTML টা একটু লেখা বা ট্যাগ জিনিসগুলো একটু ধারণা হয়ে গেলে আমরা সিএসএস টা স্টার্ট করে দেব ফাইনালি। তো আমরা আপাতত আজকে কি শিখবো, HTML টা দেখি একটু। আমরা আজকে একটা ট্যাগ শিখবো ইমেজ। আমরা ইমেজ গুলাকে কিভাবে নিয়ে আসতে পারি আমাদের ওয়েবসাইটে। অনেক সময় দেখি অনেক ওয়েবসাইট গুলো যখন ভিজিট করি আমরা, তখন দেখি যে অনেক ধরনের ইমেজ থাকে, অনেক ইমেজ, ছোট বড় অনেক ইমেজ থাকে অনেক ধরনের। তো ইমেজ গুলাকে কিভাবে কন্ট্রোল করা হয় বেসিক্যালি ওয়েবের মধ্যে, ওই জিনিসগুলো একটু দেখবো আজকে। তো আমরা ইমেজ নিয়ে আসার জন্য জানি একটা ট্যাগ আছে আইএমজি নামে একটা ট্যাগ আছে, আর আইএমজি ট্যাগটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। তো আমরা জানি সিঙ্গেল ট্যাগের ক্ষেত্রে সবাই মিউট করে রাখেন, যদি কথা বলতে হয় একটু চ্যাট অপশনে বলবেন। বুঝতে পারছেন? আমরা যখন কোয়েশ্চন, আচ্ছা তুফাইল হোমওয়ার্ক কি কমপ্লিট হয়েছে? কোনো প্রবলেম থাকলে বলেন। যদি কমপ্লিট হয়ে যায় তাইলে ঠিক আছে, ওটা আমরা আচ্ছা তাইলে কোনো প্রবলেম নেই তো? ওকে ওকে, ঠিক আছে। তাহলে ক্লাসটা দেখেন, আমরা ক্লাস করছি, ক্লাস দেখেন। তো সিঙ্গেল ট্যাগের ক্ষেত্রে আমরা জানি যে লাস্টে আমরা কি স্ল্যাশটা দিতেও পারি, নাও দিতে পারি, প্রবলেম নেই। বুঝতে পারছেন, দিতেও পারেন নাও দিতে পারেন, বাট দেওয়াটাই বেটার আর কি। তো ইমেজটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। আমরা যখন ট্যাগ শিখছিলাম গত ক্লাসে, তো তখন বলছিলাম যে ট্যাগ দুই ধরনের, কিছু ট্যাগ আছে ডাবল ট্যাগ আর কিছু হচ্ছে সিঙ্গেল ট্যাগ। আমরা গত ক্লাসে দেখছিলাম যে H1 থেকে H6 পর্যন্ত সবগুলাই ছিল ডাবল ট্যাগ। প্যারাগ্রাফ ছিল, ওগুলো হচ্ছে ডাবল ট্যাগ। আজকে আমরা দেখতেছি ইমেজটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। তো আমরা যেগুলো সিঙ্গেল ট্যাগ যখন ট্যাগের কাজগুলো শিখবো তখন বলে দিব। ডাবল ট্যাগ যেগুলো, ওগুলো আহ, বলে দিব। লিখলেই তো বুঝতে পারবেন আপনার কোনগুলো সিঙ্গেল কোনগুলো ডাবল। আর ট্যাগ গুলো শেখার নিয়ম হচ্ছে, গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন যে HTML ট্যাগ লিস্ট। হ্যাঁ দেখেন, W3 স্কুলটা হচ্ছে খুবই লার্নিং এর জন্য, বেসিক্যালি ওয়েব লার্নিং এর জন্য খুবই হেল্পফুল এবং ইউজফুল বেসিক্যালি। W3 স্কুল দেখেন, HTML ট্যাগ লিস্টটা কত ধরনের ট্যাগ আছে না আছে সবগুলাই ওইখানে পেয়ে যাবেন। এই তো HTML ট্যাগ রেফারেন্স ফর কমপ্লিট ভিডিও, HTML ট্যাগ, হ্যাঁ HTML ট্যাগ রেফারেন্সটা দেখি। এই তো দেখেন, দেখেন অনেক ট্যাগ আছে, আবার অনেক ট্যাগ আছে যেগুলা HTML5 এ সাপোর্ট করে না। তো যেগুলো সাপোর্ট করে না, দেখেন ওগুলা কি করে অ্যাড করে দেয়া আছে। নট সাপোর্টেড ইন HTML5। দেখেন অনেক ট্যাগ আছে সবগুলা, ওগুলা একটু প্র্যাকটিস করবেন নিচ থেকে। তো আমরা তো বেসিক্যালি সব ট্যাগ যেগুলো সবগুলাই শিখবো না, সবগুলা দেখাবো না, সবগুলা দেখাতে গেলে অনেক টাইমের প্রয়োজন আছে। তো আমরা যেগুলা ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের কাজে লাগবে সচরাচর, যে কোনো সময় কাজে লাগতে পারে, যে কোনো ওয়েব টেমপ্লেটে কাজে লাগবে, বেসিক্যালি সব ট্যাগ শেখাটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্টটা হচ্ছে ট্যাগগুলা কিভাবে লিখতে হয় ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর ট্যাগের অ্যাট্রিবিউট গুলো কিভাবে লিখতে হয়, কিভাবে আউটপুট দেখতে হয়, ট্যাগের স্টার্টিং ক্লোজিং, ওই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। যদি ওগুলো পারেন তাহলে একটা সময় পরে দেখবেন সবগুলো আয়ত্ত হয়ে গেছে। যখন আমরা কাজ করতে যাবো, একটা টেমপ্লেটে কাজ করতে যাব, তখন আমাদের কাজের ওই ওই ট্যাগগুলো কাজে আসে। যেমন প্রি ট্যাগ আছে, তারপর পি
অপশন, অয়েল, অবজেক্ট, ওই জিনিসগুলো নিয়ে যখন কাজ করব তখন কিন্তু ওগুলো মুখস্থ হয়ে যাবে। তাছাড়া অন্যান্য ওই যে ওয়্যার টিউটোরিয়াল এটা যদি যান, অথবা যে HTML টেক্সট বাংলা, যারা ইংলিশ কম বোঝেন তারা বাংলা লিখতে পারেন এখানে। বাংলা লিখলে দেখবেন এই তো দেখেন একদম একদম ইজিলি সব ট্যাগের ডিটেলস সহ ট্যাগগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। ওগুলো পড়লে HTML ট্যাগ সম্পর্কে অনেক ধারণা হয়ে যাবে। দেখেন ওইটা হচ্ছে মন্তব্য লেখার জন্য, ওইটা দেখবো আমরা। HTML ডকুমেন্ট বোঝানোর জন্য। এখানে তারা একটা পিডিএফও যুক্ত করে দিচ্ছে, পিডিএফটাও দেখতে পারেন। তাহলে ট্যাগগুলো কিভাবে শিখবো একটু দেখিয়ে দিলাম। আচ্ছা, আমরা ইমেজ ট্যাগ শিখতেছিলাম তাই না? আমরা তো ইমেজ ট্যাগটা দিলাম, এখন কি করব? আমরা তো শুধু নামটা দিয়ে একদম একদম বিস্তারিত আলোচনা করতেছি, বিষয়গুলো একটু ভালোভাবে বুঝুন। যারা বিগিনার আছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে। তো ইমেজ ট্যাগ দিলাম, এখন আমাদের আরো কিছু ইনফরমেশন ওইটা অ্যাড করতে হবে। আর কিছু কি ইনফরমেশন? আমরা তো ইমেজ ট্যাগ দিলাম শুধু, কিন্তু কোন ইমেজটা ব্রাউজারে নিয়ে আসবো ওই জিনিসটা আমাদের দেখিয়ে দিতে হবে। কথা বলছেন কে? একটু মিউট করে রাখেন। এই চ্যাট অপশনে বলবেন, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে একটু চ্যাট অপশনে লিখে জানাবেন। কথা বলার চাইতে চ্যাট অপশনে লিখে জানাবেন, আমি কথা বলার পরে ওইটা দেখে নিব কেউ কোনো কিছু বলছেন কিনা। তো আমরা ইমেজ ট্যাগ দিছি, এখন কি চাই? আমরা একটা ইনফরমেশন অ্যাড করব। কি ইনফরমেশন? যে কোন ইমেজটা নিয়ে আসতে চাই। অ্যাকচুয়ালি ট্যাগের সাথে যদি আমরা অন্য কোনো ইনফরমেশন অ্যাড করতে চাই তো আমাদের অ্যাট্রিবিউট লিখতে হবে। এখন অ্যাট্রিবিউট কি জিনিসগুলো একটু মনে রাখবেন। অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। আমরা যদি একটা ট্যাগ লেখার পরে অন্য কোনো ইনফরমেশন অ্যাড করতে চাই তখন আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে অ্যাড করি, তাই না? বুঝতে পারছেন? অ্যাট্রিবিউট আমরা উপাদান বলতে পারি। যদি ধরেন একটা উপাদানের সাথে অন্য কোনো উপাদান অ্যাড করতে চাই তখন আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে লিখতে পারি। তো অ্যাট্রিবিউট অনেক ধরনের আছে। অ্যাট্রিবিউট হাইপার রেফারেন্স আছে, এসআরসি আছে, তারপর টাইপ আছে, স্টাইল, অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে। তো আমরা ইমেজের ক্ষেত্রে কোন অ্যাট্রিবিউটটা ইউজ করব? ইমেজের ক্ষেত্রে আমরা আমরা কি href ইউজ করব না এসআরসি ইউজ করব? বলেন। href আর এসআরসির বিষয়টা বুঝাই একটু। hrefটা হচ্ছে কোনো কিছু লিঙ্ক আপ করার ক্ষেত্রে। ধরুন আমরা একটা ট্যাগ দিলাম ক্লিক হেয়ার, ওইখানে ক্লিক করলে একটা ইউআরএল এর নির্দিষ্ট একটা ইউআরএল এ চলে যাবে, তখন আমরা এই href দিয়ে হাইপার রেফারেন্স যেটা বলে আর কি, href দিয়ে লিখতে পারি। তো এসআরসিটা কি? এসআরসিটা হচ্ছে সোর্স, একটু সোর্স দেখিয়ে দেয় কোন জায়গা থেকে কি আসবে। আমরা যদি এসআরসির মাধ্যমে লিখি তো এসআরসি কিভাবে লিখতে হয়, এসআরসি অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয় দেখেন। প্রথমে আমরা কি করলাম, ট্যাগের পরে একটা স্পেস দিয়ে, ট্যাগের পরে স্পেস দিয়ে এসআরসি সোর্স, তারপরে ইকুয়াল, দেন ডাবল কোটেশন। বুঝতে পারছেন? এস একটা স্পেস দিয়ে দেখেন, স্পেস এসআরসি, তারপর ইকুয়াল, দেন ডাবল কোটেশন দুইটা দিব আমরা, ডাবল কোটেশন দুইটা দিব। এর ভিতরে আমরা
অ্যাড করবো বেসিক্যালি। এর ভিতরে কি দিব, ইমেজের নাম দেব, তাই না? ধরেন আমরা ইমেজ ডট জেপিজি, এখানে ওই যে নামটা দিলাম আর ওইটা কি কোথাও আছে? এখানে কোন নাম দিব আমরা? আমরা যে ইমেজটা ব্রাউজারে দেখাতে চাই, তাই না? আমরা যে ইমেজটা ব্রাউজারে দেখাচ্ছি ওই নামটাই দিব। তো এখন তো আমরা কোনো ইমেজ নাই আমাদের ফোল্ডারে, আমরা একটা ইমেজ নিয়ে আসি। আমরা ফ্রি ইমেজ ডাউনলোড করে নিই, যে পিক্সাবে থেকে আমরা ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারি, pixabay.com অথবা পিক্সেলস, অনেকগুলা সাইট আছে ফ্রি ইমেজ কালেক্ট করার জন্য, অনেকগুলা সাইট আছে। পিক্সাবে আছে, পিক্সেল আছে, আনস্প্লাশ আছে, অনেকগুলো আছে। এই তো ফ্রি ইমেজের জন্য দেখেন, ওগুলো হচ্ছে অনেকগুলো সাইট আছে ফ্রি ইমেজের জন্য। ধরেন আমরা একটা ইমেজ নিয়ে আসি, কোনটা নিয়ে আসবো? এটা দেখে তো ভয় লাগতেছে। এটা নিয়ে আসি। এখানে ক্লিক করে আমরা সাইজটা ডিফাইন করে দিলাম, দেন ডাউনলোড। ডাউনলোড একটা ক্যাপচার ফিল আপ করতে হবে মেবি। ক্রসওয়াক, আমরা ইমেজটা ডাউনলোড ফোল্ডার থেকে ইমেজগুলো আমরা বেসিক্যালি ওয়েবে যে ইমেজগুলো ইউজ করব, ইমেজগুলো আমরা সব সময় আমাদের প্রজেক্ট ফোল্ডারে রেখে দিব। প্রজেক্ট ফোল্ডার কোনটা? ডেস্কটপ থেকে এলজিপি, দেন এসপিডব্লিউডি ক্লাস 3, দেন ওইখানে আমরা পেস্ট করে দিলাম ইমেজটা। দেখেন ইমেজটা নিয়ে আসছে আমাদের ইন্ডেক্সের সাথে, ইমেজটা নিয়ে আসে। অথবা যেটা করতে পারি আমরা ওইখানে আইএমজি নামে একটা ফোল্ডার করে নিলাম, যে ইমেজ, তারপরে ওই ইমেজের ফোল্ডারের ভিতরে আমরা ওইটা রেখে দিই, ওইটাতে পড়ে যাচ্ছে। আমরা আপাতত আমরা ইন্ডেক্সের সাথেই রাখি, ওইটা ডিলিট দিলাম। আমরা একটু রিনেম করে নেব ইমেজগুলো, সবসময় রিনেম, ওয়েবে ইউজ করার জন্য ইমেজগুলো সবসময় রিনেম করে নেব। হ্যাঁ, অথবা একটু একটু ইজি করে নিই, img ডট জেপিজি। তো ইমেজের নামটা কি আমাদের? img ডট জেপিজি। যে এসআরসির ভিতরে ইমেজের এক্স্যাক্টলি ওই নামটাই দিতে হবে, img ডট জেপিজি। বুঝতে পারছেন? এখন যদি আমরা সেভ করি, আমরা যে এক্সটেনশন সহ দিব, শুধু যে নাম দেবো এরকম কিছু, এটা হচ্ছে এক্সটেনশন বা ফরম্যাটটা সহ দিতে হবে আমাদের। যদি পিএনজি ইমেজ হয় পিএনজি দিতে হবে, পিডিএফ হলে পিডিএফ দিতে হবে। বুঝতে পারছেন? তো আমরা এখন সেভ করলাম। সেভ করার পরে যদি আউটপুট দেখতে চাই, আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন ইন ব্রাউজার, দেখেন ইমেজটা চলে আসছে আমাদের। সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখেন আমরা ওইখানে যে ইমেজটা দিয়েছি, কিন্তু যদি আমরা ইমেজের নামে ভুল করতাম, ধরেন আমরা ওইখানে আইএমজির বদলে আমরা ইমেজের নামটা কি শুধু আইএমজি ডট জেপিজি, কিন্তু অন্য যদি এখানে ইমেজ ডট জেপিজি দিতাম, এটা কি হয়তো? আমরা যদি সেভ করি, এখন সেভ করে ব্রাউজারে গিয়ে একটু রিলোড দিই, দেখেন ইমেজটা চলে গেছে, ইমেজটা নাই।
তো আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের ইমেজের নাম এক্সাক্ট হতে হবে, যে ইমেজটা ফোল্ডারে রাখবো ওই ইমেজের নাম যেভাবে আছে ওইভাবে দিতে হবে। যদি এখানে এই তো আইএমজি সেভ করলাম, এখন দেখতে পারবো যে ইমেজটা চলে আসছে। এই তো, যে এখন একটা জিনিস দেখেন, এখানে ইমেজটা কিন্তু অনেক বড় হয়ে চলে আসছে। এখন ওইখানে যে ইমেজটা শো করতেছে ওইটা কোন সাইজে ইমেজটা দেখতে পাচ্ছি আমরা, বলেন তো? ওই সাইজটা হচ্ছে ইমেজের যে সাইজ আছে, অরিজিনাল যে সাইজ আমরা ডাউনলোড করার সময় যে সাইজটা সিলেক্ট করছিলাম ওইখান থেকে যে সাইজটা সিলেক্ট করছিলাম ওই সাইজটাই কিন্তু ব্রাউজারে শো করতেছে। আর ইমেজের বৈশিষ্ট্যই হচ্ছে যে ইমেজ যখন আমরা ব্রাউজারে নিয়ে আসবো তখন তার যে সাইজ আছে ইমেজের ওই সাইজ অনুযায়ী আমরা ব্রাউজারে দেখতে পাই, তাই না? বিষয়টাকে ক্লিয়ার হয়েছেন আপনারা? এখন যদি আমরা সাইজ ছোট বড় করতে চাই তখন আমরা কি করতে পারি, আরেকটা অ্যাট্রিবিউট এড করব এখানে, যে ওয়াইড এড করব, দেন ডাবল কোটেশন। দেখেন ওইটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, আমরা ওইখানে এসআরসি অ্যাট্রিবিউট যেভাবে দিয়েছি ওয়াইডটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়, অ্যাট্রিবিউটের নাম দেন ইকুয়াল দেন ডাবল কোটেশন। এর ভিতরে যদি আমরা 200 পিক্সেল দিই অথবা 500 দিই, পিক্সেল লেখা লাগবে না, শুধু 500 দিলে হবে। আমরা রিলোড দিই, দেখেন 500 দেওয়ার পরে যেটা হয়েছে তার ওয়াইডটা কমে গেছে, 500 পিক্সেল চলে আসে। পিক্সেলে হিসাবটা করে অ্যাকচুয়ালি আমরা যদি একটু দেখি, এই তো দেখেন 500। আমরা চাইলে হাইটটাও ডিফাইন করে দিতে পারি, উইডথ যেভাবে দিছি আমরা হাইটটাও সেম ভাবে দিয়ে দিতে পারি, HEIGHT হাইট ডাবল কোটেশন ধরেন আমরা কি দিলাম যে 500। বেসিক্যালি হাইটটা তো একটু কম থাকবে যেহেতু এটা পোর্ট্রেট ইমেজ। রিলোড দিলাম, এই তো দেখেন ওয়াইড হচ্ছে 500, হাইট হচ্ছে 500। বিষয়টা ক্লিয়ার? আমরা এখান থেকে ছোট বড় করতে পারি। আমরা এখানে 300 দিয়ে এটা দিলাম 200, সেভ করলাম, রিলোড দিই, এই তো দেখেন আমরা যে কোনো সাইজের ইমেজ নিয়ে আসতে পারতেছি। তাইলে আমরা কয়টা অ্যাট্রিবিউট দেখলাম এখানে, একটা হচ্ছে সার্সি, আর একটা হচ্ছে উইড, আর একটা হচ্ছে হাইট, তাই না? আমরা তিনটা অ্যাট্রিবিউট দেখলাম, আরেকটা অ্যাট্রিবিউট দেখবো বেসিক্যালি ওইখানে, এটা হচ্ছে কি বলে এটাকে, অল্টার ট্যাগ অ্যাকচুয়ালি। আরও দিই কি দিই, এর ভিতরে যদি ধরেন আমরা কি দিলাম যে মাউন্টেন ধরেন this is about mountain, সেভ করলাম, একটু ব্রাউজারে যাই, কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। যদিও এখানে কিছু কন্টেন্ট দিছি আমরা কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না। ওগুলো কখন দেখতে পারবো, যখন আমাদের ইমেজ কোনো কারণে লোড হবে না। ধরুন আমরা ইমেজের নামটা একটু কি করে দিলাম, চেঞ্জ করে দিলাম, ইমেজের নামটা চেঞ্জ করে সেভ করতে হবে আমাদের। ইমেজের নামটা আমি চেঞ্জ করে নিলাম, হ্যাঁ এখন দেখুন এটা শো করতেছে দিস ইজ অ্যাবাউট মাউন্টেন। সবাই ক্লিয়ার? আর বেসিক্যালি যদি ইমেজে অল্টার ট্যাগ আমরা কেন দেই, অল্টার ট্যাগ দেই বেসিক্যালি যদি কোনো কারণে আমাদের ইমেজটা লোড না হয়, ব্রাউজারে লোড না হয়, হয়তো নেটের প্রবলেমের কারণে লোড না হতে পারে, অথবা সার্ভারের প্রবলেমের কারণে লোড না হতে পারে, অথবা ইমেজ লিঙ্ক আপের কারণে লোড না হতে পারে, তখন যাতে একটা ইনফরমেশন শো করে ইউজারের সামনে, যেটা দেখে ইউজার বুঝতে পারে যে ওইখানে কোন ধরনের ইমেজটা আছে। যদি লগো থাকতো তাইলে যদি আমরা ওইখানে কি দিতাম যে লগো, রিলোড দিলে লগো দেখতো, তাহলে ওইটা দেখেই বুঝতে পারতেছি যে ওইটা হচ্ছে হয়তো এখানে লগো আছে কিন্তু লগোটা শো হয় নাই। একটু আগে ছিল আমরা একটা টেক্সট দিছিলাম যেটা হচ্ছে যে মাউন্টেন রিলেটেড কোনো ইমেজ, ওইটা দেখেই আমরা কিন্তু ওইটা বুঝতে পারতেছি। সবাইকে অল্টাটেকের বিষয়টা ক্লিয়ার? অল্টাটেক আমরা কেন দিই, যদি কোনো কারণে কি না হয়, ইমেজটা লোড না হয়, তাহলে যাতে কি হয়
একটা ইনফরমেশন থাকে, অথবা বেসিক্যালি আমরা যখন গুগলে সার্চ করি যে ধরেন আমরা কি দিলাম যে মাউন্টেন লিখে গুগলে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন আমরা ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পরে দেখেন এখানে অনেক কিছু শো করে। ওই যে একটা নাম শো করতেছে, মাউন্টেন অফ নেপাল। ওই যে ওগুলো বেসিক্যালি অল্ট্রাটেকের ভিতরেই কিন্তু কি আছে, রাখা আছে। এর জন্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর যারা যারা এসইও করবেন, এসইওর ক্ষেত্রেও কিন্তু ওইটা কাজ দেয় অনেক। আমাদের সাইটটা নিয়ে আসার ধরেন এখানে আমরা যদি কি দেই, একটা কিওয়ার্ড আমরা সেট করে দেই। যখন ওই কিওয়ার্ড লিখে গুগলে সার্চ দেওয়া হবে তখন কি আসবে এখানে, ধরেন আমরা এখানে কি দিলাম যে মাউন্টেন অফ বাংলাদেশ। ধরেন আমরা এখানে মাউন্টেন অফ বাংলাদেশ দিলাম, তখন কেউ যদি ধরেন ওইখানে গুগলে সার্চ দেয় মাউন্টেন অফ বাংলাদেশ লিখে, দেন আমাদের ইমেজটা সামনে আসার সম্ভাবনা আছে যদি ভালোভাবে এসইও করা থাকে, সাইটটা র্যাঙ্কিং এ থাকে। এখন আসবে না অবশ্য, এখন তো আর আমরা লাইভ সার্ভারে রাখি নাই। লাইভ সার্ভারে রাখার পর যদি এসইও হয়ে যায়, র্যাঙ্ক হয়ে যায় গুগলে, তাইলে মাউন্টেন বাংলাদেশে লেখার পরে আমাদের ইমেজটা, ওয়েবসাইটের ইমেজটা চলে আসবে। কি বলছেন, বুঝিনি? আবার বলেন। গুগল থেকে কোনো ইমেজের লিংক এনে গুগল থেকে কোনো লিঙ্ক এনে যে কপি লিঙ্ক অ্যাড্রেস ওইখানে দেওয়া যাবে কিনা ওইটা? হ্যাঁ দেওয়া যাবে, বাট ইমেজে কি বসানো যাবে? বসানো যাবে, দেখুন এখানে তো চলে আসছে। কিন্তু এই তো এখন যদি দেখেন সেভ করি আমরা, ইমেজটাও দেখতে পারবো। আচ্ছা, ইমেজের সোর্সটাও তো ঠিক নাই। এই google.com ইমেজ ইউআরএল, হ্যাঁ ইমেজের সোর্সটা ঠিক নাই, যার কারণে ওইখানে যদি আপনার অ্যাকুরেট লিঙ্কটা নিয়ে আসতে পারেন শো করবে। ধরেন আমি নিয়ে আসি একটা ইমেজ নিয়ে আসি, ধরেন লাইভ সার্ভার থেকে ধরেন ওইটা ক্লিক করলাম, ওই ইমেজটা চাই আমি ব্রাউজারে নিয়ে আসবো। তখন আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে ইমেজের লিঙ্কটা দেখে নিব। দেখেন আমরা ইমেজের লিঙ্কটা পেয়ে গেছি। আমরা যদি এখান থেকে কপি করে একদম অ্যাকুরেট ইউআরএলটা নিয়ে আসতে পারি অবশ্যই শো করবে। আমরা সার্চ এর ভিতরে দিয়ে দিলাম। এখন যদি ব্রাউজারে গিয়ে আমরা রিলোড দিই, আমাদের হ্যাঁ ওইটা হচ্ছে আমাদের, দেখেন আমরা ওই ইমেজটা কিন্তু দেখতে পাচ্ছি। ওইখানে যে ইমেজটা আছে ওই ইমেজটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আপনি অনলাইন অফলাইন যে কোনো জায়গা থেকে ইমেজ লিঙ্ক আপ করতে পারবেন, সমস্যা নেই। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এখন আসি ধরেন আমরা আমাদের ইমেজ img.jpg যেটা ছিল, তো ডিলিট দিই। হ্যাঁ আমাদের ইমেজটা চলে আসছে। এখন যদি আমরা ইমেজটা একটু লোকেশনটা একটু চেঞ্জ করি, ধরেন ইমেজটা এখন কোন জায়গায় আছে, রুট ফোল্ডারে আছে, তাই না? রুট ফোল্ডার কোনটা? রুট ফোল্ডারটা হচ্ছে আমাদের মেইন যে ফোল্ডারগুলো যেখানে থাকে, ফাইল index.html যে ফাইলেই থাকে ওইটাই হচ্ছে মেইনলি, যে ফোল্ডারে থাকে ওই ফোল্ডারটাকে কি বলতে পারি আমরা? রুট ফোল্ডার। এখন ইমেজটা আছে img.jpgটা আছে রুট ফোল্ডার। এখন যদি আমরা ওইটা অন্য কোনো একটা ফোল্ডারে নিয়ে যাই, ধরেন আমরা ইমেজ নামক একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, দেন ওই ফোল্ডারের ভিতরে আমরা ইমেজটা রেখে দিলাম। এখন যদি ব্রাউজারে রিলোড দিই, দেখেন ইমেজটা চলে গেছে। পাচ্ছি না, কারণ কি? কারণ ওইখানে তার সোর্স যেটা আছে ওইটা বা লোকেশন পাথ যেটা আছে ওইটা চেঞ্জ হয়ে গেছে। এখন আর আগের জায়গায় নাই ইমেজটা, তাই না? এখন ইমেজটা কোন জায়গায় আছে? স্যার img ফোল্ডারের ভিতরে আছে। ফোল্ডার আবার বলেন, ক্লিয়ার হয় নাই। একটু আবার বলেন, কে বলছেন কি? বলছে যে আমি যে ফাইলটা
index.html মানে এটার সাথে না রেখে পেজটা যদি আমি অন্য ফোল্ডারে রাখি ইমেজ ফোল্ডার দিয়ে মানে তখন কিভাবে আনতে হয় হ্যাঁ একটু দেখাবেন হ্যাঁ সেটাই বলতেছি আমরা রুট ফোল্ডারে না রেখে রাখছি কোন জায়গায় রাখছি ইমেজ ফোল্ডারের ভিতরে img.jpg-টা রাখছি বুঝতে পারছেন আগে ছিল কোন জায়গায় রুট ফোল্ডারে ছিল ইমেজটা এখন রুট ফোল্ডারে নেই এখন কোন জায়গায় আছে ইমেজ ডট না ইমেজ ফোল্ডারের ভিতরে img.jpg কিন্তু আমাদের লিঙ্ক আপ করা কি img.jpg এখন যদি রিলোড দিই দেখেন ইমেজটা আসবে না কারণ কি কারণ আগের সোর্সে আগের পাতে আগের লোকেশনে আর এখন এখন লোকেশন ঠিক নেই কারণ আগে ছিল রুট ফোল্ডারে থাকলে আমরা ডিরেক্ট লিখে দিতে পারি ইমেজের নামটা এখন চলে গেছে আরেকটা ফোল্ডারের ভিতরে তাই না তাইলে প্রথমে ফোল্ডারের নাম দিতে হবে যে ফোল্ডারের ভিতরে আছে ওই ফোল্ডারের নাম দেবো দেন স্ল্যাশ দিয়ে ইমেজের নামটা দিব স্ল্যাশ দিয়ে ইমেজের নামটা দেখেন ইমেজ তারপরে স্ল্যাশ img.jpg দ্যাট মিন্স একটা ইমেজ ফোল্ডার আছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ইমেজ ফোল্ডার আছে দেন ইমেজ ফোল্ডারের ভিতরে img.jpg এখন যদি সেভ করি আমরা কন্ট্রোল এস দিয়ে ব্রাউজারে গিয়ে রিলোড দেই দেখেন ইমেজটা আমরা সুন্দরভাবে এখন দেখতে পাচ্ছি না ডট না দিলে .jpg এক্সটেনশন না দিলে হবে না স্যার দুইটা ডট মানে এক ফোল্ডার পিছনে বোঝায় না এক ডট দ্বারা হ্যাঁ একটু ওয়েট করো আমরা জিনিসগুলোকে আস্তে আস্তে আসতেছি যেগুলো দেখাচ্ছে ওগুলো একটু বুঝো বুঝতে পারছো আমরা দুইটা ডট আর একটা ডট একটু পরে আলোচনা করতেছি একটু ওয়েট করো হ্যাঁ তাহলে সবাই বিষয়টা ক্লিয়ার যদি ফোল্ডারের ভিতরে দেখে ধরো এখন যদি আমরা কি করি এখন আইএমজি ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার নিলাম ধরো শুধু আইএমজি ওই ফোল্ডারের ভিতরে আমরা ইমেজটা রেখে দিলাম তাহলে এখন ইমেজটা কোন জায়গায় আছে রুট ফোল্ডারের সাথে একটা ইমেজ ফোল্ডার আছে দেন ওইটার ভিতরে আইএমজি একটা ফোল্ডার আছে দেন img.jpg তাই না তো লোকেশনটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে আমরা ওইখানেও লোকেশনটা চেঞ্জ করে দিব যে img ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার আছে ইমেজ ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার img দেন স্ল্যাশ img.jpg এখন যদি সেভ করি আমরা দেখতে পারবো যে ঠিকঠাক আমরা ওগুলো দেখতে পারবো ইমেজটা দেখেন ঠিকঠাক আছে তো নেক্সটিং এর বিষয়টা হচ্ছে যতটা ফোল্ডারের ভিতরে থাকবে ততটা আমরা স্ল্যাশ দিয়ে লিখে নিব ফোল্ডারের নামগুলো দিব স্ল্যাশ দিয়ে লিখে নিব সবাই ক্লিয়ার যদি আমরা ইমেজগুলো ভিতরে থাকে ফোল্ডারের ভিতরে থাকে তাহলে কিভাবে লিংক আপ করতে হয় আমরা জানি কেউ যদি ক্লিয়ার না হন আবার বলেন আমাকে জানান একটু সবাই ক্লিয়ার থাকলে একটু ক্লিয়ার লিখেন যদি ক্লিয়ার না হন বিষয়টা একটু লিখেন যে বুঝি নেই আচ্ছা ওকে গ্রেট তো আমরা তখন দেখছিলাম যে নেক্সটে থাকলে নেক্সট জানি ধরেন ওইটার ভিতরে একটা ফোল্ডার নেক্সট এখন যদি আমাদের ব্যাকে থাকে ইমেজটা ধরেন এটা হচ্ছে আমাদের রুট ফোল্ডার তাই না ধরেন ইমেজটা যদি আমাদের ব্যাকে থাকে ইমেজটা আমরা একটু কাট করি ইমেজটা এখান থেকে কাট করলাম কাট ওইটা হচ্ছে আমাদের রুট ফোল্ডার তাই না আমরা ব্যাকে ক্লিক করলাম ব্যাকে ক্লিক করার পর যদি ওইখানে ইমেজটা থাকে দেখেন ইমেজটা কোন জায়গায় আছে ইমেজটা আছে ব্যাকে ওইটা হচ্ছে রুট ফোল্ডার থেকে একটু ব্যাকে ছিল ব্যাকে আগে ছিল কোন জায়গায় নেক্সট ইমেজের ভিতরে ছিল কিন্তু এখন রুট ফোল্ডার থেকে ব্যাকে একটা স্টেপ ব্যাকে দেখেন img.jpg টা আছে সবাই ক্লিয়ার ইমেজটা কোন জায়গায় আছে বলেন তো রুট ফোল্ডারের একটা স্টেপ ব্যাকে ইমেজটা আছে ওইখানে তো ওইটা আমরা কিভাবে লিংক আপ করব
ব্যাকে থাকা ইমেজগুলো আমরা কিভাবে লিঙ্ক আপ করবো? ধরেন আমরা যদি এখানে কি দিই এখন img.jpg এখন যদি দেই দেখবো যে আমরা কিছুই দেখতে পারবো না, দেখেন ইমেজটা নাই। তো আমরা ব্যাকে যেতে হবে। আমরা ব্যাকে কিভাবে যাব? আমরা ব্যাকে যাব ডট ডট সরি ডট ডট স্ল্যাশ। আমরা কিভাবে ব্যাকে যাব? ডট ডট স্ল্যাশ। যেহেতু একটা স্টেপ ব্যাকে আছে, তো আমরা শুধু একবার কি দিলাম ডট ডট স্ল্যাশ। যদি দুইটা স্টেপ ব্যাকে থাকতো তাহলে আবার ডট ডট স্ল্যাশ দিতাম, তিনটা থাকলে আবার ডট ডট স্ল্যাশ দিতাম। বুঝতে পারছেন? ডট ডট স্ল্যাশ মিন হচ্ছে একটা স্টেপ ব্যাকে, আর একটা ডট ডট স্ল্যাশ মিন হচ্ছে আর একটা স্টেপ ব্যাকে আছে। তো আমরা যেহেতু একটা স্টেপ ব্যাকে ইমেজটা আছে, তো আমরা রুট ফোল্ডার থেকে একটু বের হলাম, ডট ডট স্ল্যাশ দিয়ে আমরা একটা ফোল্ডার একটা স্টেপ মানে ব্যাকে আসলাম, দেন img.jpg পেয়ে যাবে। আমরা ডট ডট স্ল্যাশ দিয়ে ওই ফোল্ডারে আসলাম, রুট ফোল্ডার থেকে বের হয়ে ওই ফোল্ডারে আসলাম, দেন ওই ফোল্ডারে এসে সে img.jpg পেয়ে যাবে। আমরা যদি একটু সেভ করি, রিলোড দিই ব্রাউজারে, এখন দেখেন ইমেজটা আমরা দেখতে পাচ্ছি। এখন যদি ব্যাকে এসেও একটা ফোল্ডারের ভিতরে থাকে, ব্যাকে এসেও একটা ফোল্ডার ধরেন img একটা ফোল্ডার, ওই img ফোল্ডারের ভিতরে ইমেজটা থাকলো, তখন আমরা লিঙ্ক আপ করবো কিভাবে? যে ডট ডট একটা স্টেপ ব্যাকে আছে, তারপরে একটা ফোল্ডার আছে img.jpg। এখন যদি সেভ করি, রিলোড দিয়ে দেখেন আমরা ইমেজটা দেখতে পারবো ঠিকঠাক। কারণ কি? কারণ হচ্ছে আমরা ওইখানে যে লোকেশনে আছে সেম লোকেশনটা আমরা ওইখানে দেখিয়ে দিচ্ছি। ডট ডট স্ল্যাশ দিয়ে একটা স্টেপ ব্যাকে আসছি, দেন img ফোল্ডার আছে, এর ভিতরে img ফাইলটা আছে। আচ্ছা, এখন যদি আমরা দুইটা স্টেপ ব্যাকে আসি, ওইটা পারবেন অবশ্যই আপনারা, বলে দিছি অলরেডি। যে ধরেন আমরা ওইটা হচ্ছে একটা স্টেপ ব্যাকে, এখন ওইটা কাট করি, আমরা কাট করে আর একটা স্টেপ ব্যাকে আসি, ধরেন ওইখানে আসলাম, ওইখানে আসি, তাইলে আমাদের ওইটা হচ্ছে রুট ফোল্ডার, দেন দুইটা দুইটা স্টেপ ব্যাকে এসে দেন img ফোল্ডার পাবে, এর ভিতরে কি আছে যে img.jpg। তো আমরা ওই জিনিসটা আবার ডট ডট স্ল্যাশ দিব। এখন যদি সেভ করে দেখেন একটা ডট ডট স্ল্যাশ আছে, সেভ করে যদি রিলোড দিই দেখবো ইমেজটা চলে গেছে, নাই। কিন্তু যদি আমরা আবার ডট 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 স্ল্যাশ দিই, তখন আমরা আরেকটা স্টেপ ব্যাকে যেতে পারবো। এখন যদি রিলোড দেই দেখেন ইমেজটা দেখতে পাচ্ছি। তাইলে ইমেজের বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন আপনারা, ইমেজ কিভাবে লিঙ্ক আপ করতে হয়। আর একটা উপায় আছে, যেটা যে কোনো জায়গায় ইমেজটা থাক, আর যদি রাইট বাটনে ক্লিক করে, তাহলে এখান থেকে দেখেন একটা লোকেশন আছে, দেখেন লোকেশন, যদি ওইটা একটু কপি করে নিয়ে আসেন পুরাটা, কপি করে এখানে পেস্ট করে দেন, দেখেন এখানে কিন্তু অনেক কি করবে, দেখেন এখানে স্পেস আছে, যার কারণে ইমেজটা শো নাও করতে পারে। আমরা আবার দেখি একটু ইমেজের লোকেশনটা, ধরেন ওইটা তো আমরা নিয়ে আসতে পারবো। অন্য একটা ইমেজ দেখি, ধরেন এখানে তো কোনো ইমেজ দেখতে পাচ্ছি না, ডেস্কটপ, ধরেন এখান থেকে কোন ইমেজটা নেব, ড্র, ধরেন ওইখানে রাখা আছে একটা ইমেজ, ধরেন ওই ইমেজটা, রাইট বাটন ক্লিক করলাম, প্রপার্টিজ, দেন ওই লোকেশনটা আমরা একটু কপি করি, আমার এখানে হবে না, আমার এখানে ওইটা অনেক স্পেস, আমাদের লোকেশন সি টাইপের লোকেশনটা একটু চেঞ্জ করা, এর জন্য হবে না। বেসিক্যালি আমরা যদি সেভ করে কিছুই দেখতে পারবো না, কারণ ওই লোকেশনটা ঠিক নেই, এখানে কিছুই নেই, কারণ লোকেশনটা একদম ব্যাটিক। হয়তো আপনার কম্পিউটার, আপনার পিসিতে যদি রাইট বাটন ক্লিক করে এখানে প্রপার্টিস থেকে লোকেশনটা যদি কপি করে নিয়ে আসতে পারেন। আমার এখানে ড্রপবক্স ইনস্টল দিয়েছিলাম, ইনস্টল দেওয়ার পরে অনেক জিনিস কি হয়ে গেছে, এসএল হয়ে গেছে আর কি। তো প্রপার্টিস থেকে ওইটা কপি করুন, কপি করে দেখবেন
আসবে ইমেজটা, কিন্তু কখনো ওইরকম করবেন না। আমরা ওয়েবের ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড যে রুলস যেটা আছে ওই জিনিসগুলো ফলো করব। ওইটা করব না আমরা। আমরা যেভাবে এতক্ষণ দেখলাম ওইভাবেই আমরা ইমেজগুলো লিঙ্ক আপ করবো। বুঝতে পারছেন এই জিনিসটা? অনেকেই দেখাতে পারে, এর জন্য একটু ক্লিয়ার করে দিলাম। হয়তো হঠাৎ যদি দেখেন তাইলে এত বুঝবেন না বিষয়গুলো, এর জন্য এটা দেখিয়ে দিলাম আর কি। আচ্ছা, তাহলে আমরা ইমেজগুলো নিয়ে আসি আমাদের জায়গায়। এটা ক্লোজ করলাম। আমরা ইমেজটা পুরোটা কাট করি। এখানে পেস্ট করে দিলাম। তাইলে আইএমজির ভিতরে ইমেজটা আছে। আইএমজি ফোল্ডারের ভিতরে স্ল্যাশ img.jpg আমরা দেখতে পাচ্ছি। সেভ করে এখন ব্রাউজারে গিয়ে রিলোড দিই। দেখেন ইমেজটা আছে। তাই ইমেজের লোকেশন সম্পর্কে আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন, তাই না? একটু জানান তো সবাই ইমেজের লোকেশন। আচ্ছা, একটা কাজ করেন, 3 মিনিটে একটু প্র্যাকটিস করেন। 3 মিনিট টাইম, 3 মিনিট, 3 মিনিটে একটু ইমেজটা প্র্যাকটিস করেন। খুবই দ্রুত ইমেজ নিয়ে আসেন ফোল্ডারে, দেন ওইটা একটু প্র্যাকটিস করেন। বুঝতে পারছেন? দেন আমরা নেক্সট ট্যাগটা দেখে নিব, খুবই ইম্পর্টেন্ট। একটু 3 মিনিট টাইম, 3 মিনিটের ভিতরে একটু প্র্যাকটিস করেন তো। 3 মিনিট। আচ্ছা, আমরা ইমেজ দেখলাম। এখন আমরা চাই ওইটাকে একটু কমেন্ট আউট করা রাখবো, যাতে আমার কথা কি শোনা যাচ্ছে বা স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। Okay, এখন আমরা চাই যে ইমেজটা আমরা একটু কমেন্ট আউট করে রাখবো। কমেন্ট আউট করে রাখা মানে হচ্ছে কমেন্ট আউট বেসিক্যালি অনেক অনেক কারণে করা হয়। ধরেন আমরা কয়েক হাজার লাইন, আমরা একটা টেমপ্লেটে কয়েক হাজার লাইন বা আমরা কয়েক হাজারই ধরি, কয়েক হাজার লাইন কি থাকতে পারে, কোডিং থাকতে পারে। তখন পরবর্তীতে আমরা যে কোনো জায়গায় নেভিগেট করার জন্য আমরা কি করতে পারি, আমরা কমেন্ট করে রাখতে পারি। ধরেন আমরা এখানে ইমেজ দিছি, তাই না? ধর আমরা এখানে কি লিখতে পারি, যে ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ। আমরা যদি ধরেন এখানে ইমেজ ট্যাগ দিলাম, ওইটা যদি কমেন্ট আউট করে রাখি। কমেন্ট আউট কিভাবে করতে হয়, যে শুরুতে যে টেক্সট গুলাকে আমরা কমেন্ট আউট করবো, শুরুতে লেফট অ্যাঙ্গেল এক্সক্লেমেশন সাইন, ওইটা কি বলে, হাইফেন, দেন আমরা ক্লোজে একটু শেষে এসে ডাবল হাইফেন, দেন রাইট অ্যাঙ্গেল। দেখেন ওইটার ভিতরে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে হচ্ছে এর ভিতরে যে জিনিসটা আছে শুধু কোডিং এ দেখা যাবে, কিন্তু ব্রাউজারে শো করবে না। এখন যদি আমরা সেভ করি, আমরা শুধু ইমেজটাই দেখতে পারবো, কিন্তু ওইখানে যে ইমেজ ট্যাগ লিখলাম ওইটা দেখা যাবে না। আমি রিলোড দিয়ে দেখেন শুধু ইমেজটাই দেখা যাচ্ছে, কিন্তু এখানে যে কমেন্ট আউট যেটা করছি ওইটা কিন্তু দেখা যাচ্ছে না। বেসিক্যালি কমেন্ট আউট করা হয় জিনিসগুলো বোঝার জন্য, বা কোনো জিনিস যদি আমরা ব্রাউজারে শো করতে না চাই, আমরা একটা একটা ট্যাগ দিলাম বা একটা ইনফরমেশন দিলাম, আমরা চাই যাতে ওইটা শুধু কোডিং এ থাকবে, ব্রাউজারে শো করবে না। তখন আমরা কি করতে পারি, এটাকে কমেন্ট আউট করে রাখতে পারি। ধরেন আমরা এখানে ইমেজ দিচ্ছি, ইমেজটাকে যদি আমরা কমেন্ট আউট করে রাখতে চাই, তখন কি করব, শুরুতে লেফট অ্যাঙ্গেল এক্সক্লেমেশন সাইন, তারপরে ডাবল ইকুয়াল, দেন শেষে এসে আমরা ডাবল ইকুয়াল, দেন রাইট অ্যাঙ্গেল। তার মানে হচ্ছে ওইখানে ইমেজটা এখন কমেন্ট আউট করে রাখা আছে, শুধু এখানে কোডিংটা আছে, কিন্তু ব্রাউজারে আমরা এর কোনো আউটপুট দেখতে পারবো না। দেখেন ব্রাউজারে কোনো কিছু করলে নাই। কি ইমেজটা শো করবে না এটা? হ্যাঁ হ্যাঁ, শো করবে না। ওইখানে যে শুধু ইমেজটা হাইড করে রাখার জন্য কমেন্ট আউট করা, শুধু কথাটা ওইরকম না।
আচ্ছা, কমেন্টের বিষয়টা যখন আমরা টেমপ্লেট নিয়ে কাজ করব, তখন আমরা কমেন্ট কেন করব না করব এটার জন্য আরো বিস্তারিত বুঝতে পারবো। এখন জাস্ট আমরা এতটুকুই বুঝি যে একটা ট্যাগ যদি ব্রাউজার শো করাতে না চাই, তখন আমরা কমেন্ট আউট ইউজ করতে হয়। জাস্ট এতটুকুই বুঝি আমরা আপাতত। পরবর্তীতে আমরা আরো কিছু জিনিস কমেন্টের ফায়দা নিয়ে আমরা অনেক কিছু আলোচনা করব বেসিক্যালি। তো স্ট্যান্ডার্ড কোডিং করতে গেলেই কিন্তু আমাদের কমেন্ট আউট করতে হবে, বারবার কমেন্ট আউট করে রাখতে হবে। এখন আমরা আসি আরেকটা ট্যাগ শিখবো, নতুন একটা ট্যাগ, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। বেসিক্যালি অ্যাঙ্কর ট্যাগ ইম্পর্টেন্ট একটা ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে ডাবল ট্যাগ, বুঝতে পারছেন সবাই? অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে একটা ডাবল ট্যাগ। এর ভিতরে আমরা যা দেব, ধরেন আমরা কে দিলাম যে ক্লিক হেয়ার, অথবা ধরেন আমরা এখানে কে দিলাম যে ফেসবুক। আমরা চাই ওই ফেসবুক লেখাটা ক্লিকেবল থাকে বা লিঙ্ক আপ করা থাকবে, তো আমরা কি করলাম, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ফেসবুকটা দিয়ে দিলাম। এখন যদি আমরা সেভ করি, রিলোড দেই, দেখেন শুধু ফেসবুক লেখাটা আসছে, কিন্তু ওইটা লিঙ্ক আপ না। আমরা যদিও অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আছে, কিন্তু এটা লিঙ্ক আপ না। কেন লিঙ্ক আপ না বিষয়টা একটু বুঝেন ভালোভাবে। যদি এটা লিঙ্ক আপ থাকতো তাইলে কার্সারটা কিন্তু ওইরকম হইতো না। ওইটা যে হ্যান্ড কার্সার, যেটা ক্লিকেবল, যেটা ওই ক্লিকেবল কার্সারটা চলে আসতো। যেহেতু এটা ক্লিকেবল না, ওইটা দেখা নর্মাল টেক্সট হিসেবে শো করতেছে। আমরা অ্যাঙ্কর ট্যাগ দিলাম, এরপরে ক্লিকেবল না কেন? কারণ এর ভিতরে যে বৈশিষ্ট্য যেগুলো আছে, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে বৈশিষ্ট্যগুলো দিতে হয় ওগুলো দেয়া নাই এখানে। কোন বৈশিষ্ট্য দিতে হয়, কোন অ্যাট্রিবিউটটা দিতে হয়, যে একটা হচ্ছে href হাইপার রেফারেন্স, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের জন্য ইম্পর্টেন্ট। আমরা যখনই নিব তখন হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটটা দিতে হবে। যখনই আমরা অ্যাঙ্কর ট্যাগ নিব তখন হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউট দিতেই হবে। ধরুন এখানে কি দিলাম যে https কোলন, দিলাম https :/facebook, এর ভিতরে আমরা .com দিয়ে দিলাম। এখন যদি সেভ করি, রিলোড দেই, এখন দেখেন ক্লিকেবল, মানে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমরা কার্সারটা যখন এর উপরে নিয়েছি, দেখেন কার্সারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কোথায় চলে যাচ্ছে, দেখেন ফেসবুকে চলে যাচ্ছে। কারণ কি? কারণ আমরা হাইপার রেফারেন্সে কিন্তু ফেসবুকের লিঙ্কটাই দিচ্ছি। যদি গুগলের লিঙ্ক দিতাম, আচ্ছা, এখানে তো যে কোনো লিংক ইউজ করলে আমার ওই লিংক হ্যাঁ, যে লিঙ্ক ইউজ করবো ওই লিঙ্কই চলে যাবে। যেমন ধরো আমি ফেসবুক আইডির লিংক দিলাম, তাহলে আমার ফেসবুক আইডিতে নিয়ে যাবে। হ্যাঁ, ফেসবুক আইডিতে নিয়ে যাবে। তাইলে বেসিক্যালি অ্যাঙ্কর ট্যাগে ওই অ্যাট্রিবিউট ইউজ করো। আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে যে টার্গেট। আমরা যদি এখানে আন্ডারস্কোর ব্ল্যাঙ্কটা কেন দেওয়া হয়? বেসিক্যালি আমরা অনেক সময় দেখি, অনেক বিশেষ করে যে নিউজ পোর্টাল যেগুলো থাকে, ওই পোর্টালগুলো অনেক সময় একটু টেক্সট বা ব্লগ, যেগুলো অনলাইনে যে ব্লগ পড়ি আমরা, ওই ব্লগগুলো অনেক সময় দেখি যে কিছু কিছু টেক্সট বা কিছু কিছু ওয়ার্ড কি করা থাকে, লিঙ্ক আপ করা থাকে। ওই ওয়ার্ডে ক্লিক করার পরে কি হয়, যে নতুন একটা ট্যাবে ওপেন হয়। তো ওই জিনিসটা করার জন্য আমরা টার্গেটটা ইউজ করতে পারি। টার্গেট যদি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দেই, তো ব্ল্যাঙ্ক দিলে কি হবে, যে ক্লিক করার পরে ওই ট্যাবে রিলোড না হয় নতুন একটা ট্যাবে ওপেন হবে। ধরুন আমরা এখানে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পর ওই ট্যাব কিন্তু তার জায়গায় ঠিকই আছে, কিন্তু নতুন একটা ট্যাবে কিন্তু আমরা ওইটা দেখতে পাচ্ছি। বিষয়টা ক্লিয়ার হয়েছেন? টার্গেট কেন দেওয়া হয়? নতুন ট্যাবে ওপেন হওয়ার জন্য। ওই ট্যাব যদি ধরেন একটা নিউজ পোর্টাল যদি থাকে, অথবা ব্লগ থাকে, অনেক বড় একটা ব্লগ, সে কি করলো, ইউজারে অর্ধেক ব্লগ পড়ে এদের একটা লিঙ্কে ক্লিক করে। এখন যদি ওই ট্যাবে রিলোড হয়ে যায়, তখন তার পড়ার যে জায়গা যেটা ছিল ওইটা হারিয়ে ফেলবে। আবার নতুন করে স্ক্রল করে করে একটু খুঁজে বের করতে হবে যে কতটুকু সে পড়ছে না পড়ছে।
তো ওইটার জন্য যে কি করতে পারি যে লিঙ্কের সাথে যদি আমরা টার্গেটটা অ্যাড করে দিই, তো টার্গেট অ্যাড করে দিলে কি হবে, ইউজার ব্লগ পড়বে অথবা পোর্টালটা পড়বে, নিউজটা পড়তে পড়তে যখন ক্লিকেবল কোনো কিছু থাকবে, ওয়ার্ড থাকবে, ওইটাতে ক্লিক করার পর নতুন একটা ট্যাবে ওইটা ওপেন হইলো, ওই ট্যাবটা তার জায়গায় থাকলো, তখন সে সে কোন জায়গায় পড়তেছিল ওইটা কিন্তু সে পেয়ে যাচ্ছে খুঁজে, বা মানে তার জায়গায় রয়ে যাচ্ছে। পরবর্তীতে ওইটা সে সহজে নেভিগেট করতে পারতেছে তার তার পয়েন্ট, যেটা পয়েন্টটাতে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? আমরা কেন টার্গেটটা দেই, টার্গেটটা কেন দেই বুঝতে পারছেন সবাই? টার্গেটের বিষয়টা দেখতে হবে। ওকে, তাহলে আমরা কয়টা অ্যাট্রিবিউট দেখলাম এখানে অ্যাঙ্কর থেকে? একটা হচ্ছে হাইপার রেফারেন্স আর একটা হচ্ছে টার্গেট। দুইটা হাইপার রেফারেন্সের কাজ কি? হাইপার রেফারেন্সটা হচ্ছে আমরা যে রেফারেন্সটা দিব অ্যাকচুয়ালি, যেটাতে ক্লিক করলে যে জায়গায় যাবে ওই লিঙ্কটা আর কি। আর টার্গেটটা হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, অ্যাকচুয়ালি নতুন ট্যাবে ওপেন হওয়ার জন্য। তো আমরা চাইলে যে কোনো জায়গায়, ধরেন আমরা একটা পি নিলাম, প্যারাগ্রাফের ভিতরে ধরেন আমরা লরেম, ধরেন আমরা না 500 না 50 দিলাম। এখন যদি চাই আমরা শুধু ওই ওয়ার্ডটাই কি হবে, ওই ওয়ার্ডটাই লিঙ্ক আপ করা থাকবে, তখন আমরা কি করব, যে ওই ওয়ার্ডের শুরুতে আমরা কি নিয়ে নিব, যে অ্যাঙ্কর ট্যাগটা নিয়ে নিব, অ্যাঙ্কর ট্যাগে হাইপার রেফারেন্স দিয়ে দিব, হাইপার রেফারেন্স এইচরেফ দিয়ে দিলাম। এর ভিতরে যদি আমরা ধরেন কি দিলাম, যে ইমেজ না, এটা তো অ্যাঙ্কর ট্যাগ, তাই না? আমরা ধরেন টার্গেট হ্যাঁ https://facebook.com, আমরা ওইখানে এটা ক্লোজ করতে হবে আমাদের, ওইখানে ক্লোজ করে নিলাম। এই তো এখন যদি সেভ করি আমরা, দেখেন শুধু ওই ওয়ার্ডটাকে কিন্তু আমরা লিঙ্ক আপ করছি, শুধু আমরা এটা চেঞ্জ করে দিই ওয়ার্ডটাকে, যেহেতু কোনো অর্থহীন ওয়ার্ড একটা চলে আসছে। সেভ করলাম, রিলোড দিই, আমরা ওইটা তুলে নেই। এই যে ফেসবুক দেখেন এখানে ফেসবুকটা কিন্তু দেখা যাচ্ছে। ওইখানে যদি ওইখানে ক্লিক করি তখন ফেসবুকে চলে যাবে। যদি আমরা এখানে টার্গেটটা অ্যাড করি, টার্গেট আন্ডারস্কোর ল্যাং দিলাম, রিলোড দিই, দেখেন আমরা ওই যে ওইটাতে ক্লিক করি, দেখেন নতুন একটা ট্যাবে ওপেন হয়ে যাচ্ছে। নির্দিষ্ট কোনো ট্যাগকে আমরা কি করতে পারি, লিঙ্ক আপ করতে পারি। যেহেতু আমাদের ফরম্যাটিং এর বিষয়টা চলে আসছে লিঙ্ক আপ, তো আমরা কিছু ফরম্যাটিংটা বুঝে নেই। টেক্সট ফরম্যাটিং আমরা একটু ডুপ্লিকেট করে কন্ট্রোল শিফট দিয়ে কিছু টেক্সট বাড়িয়ে নিলাম। এখন যদি আমরা নির্দিষ্ট কোনো জায়গা কি করতে চাই, নির্দিষ্ট একটা জায়গা বোল্ড করব, ধরেন এতটুকু জায়গা পুরোটা কি থাকবে, বোল্ড হিসাবে থাকবে, লেখার একটু তা বড় থাকবে। বোল্ড জানি আমরা সবাই চিনি, এটা বোঝাতে আর হবে না অ্যাকচুয়ালি। তো বোল্ডের জন্য আমরা ট্যাগ ইউজ করতে পারি, যে স্ট্রং আর বুঝি নাই, বলছি যে স্যার মানে বোল্ড করার জন্য বিজেপি ইউজ করব না স্ট্রং ট্যাগ, যে কোনো ট্যাগ ইউজ করতে পারেন, সমস্যা নেই। স্ট্যান্ডার্ড কোনটা? দুইটাই স্ট্যান্ডার্ড। হ্যাঁ, বিটাও ইউজ করা যায়, বিটাও স্ট্যান্ডার্ড বলতে অ্যাকচুয়ালি দুইটাই হচ্ছে বোল্ড করার জন্য, দুইটাই লিখতে পারেন, সমস্যা নেই। ধরুন আমরা যদি বি ট্যাগটা দিই এখানে, এখানে ক্লোজ করে নেই বিটা, সেভ করলাম, রিলোড দিই, দেখেন এতটুকু জায়গা বোল্ড হয়ে আছে। আবার বোল্ড করার জন্য সেম স্ট্রংটাও দিতে পারি, স্ট্রং, আমরা এখানে স্ট্রংটা দিতে পারি। বেসিক্যালি আমরা যখন টেমপ্লেট নিয়ে কাজ করবো তখন ওইরকম ট্যাগের প্রয়োজন আমরা সিএসএস দিয়ে এগুলো করে নিতে পারবো, বা সিএসএস নিয়ে করা হয় সব সময়, বুঝতে পারছেন?
এগুলো কাজ তেমন একটা আসে না। কাজ যখন আমরা ফরম্যাটিং এর বিষয়টা আসে তখন ওগুলো কাজ তেমন একটা আসে না, বাট জানাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো স্ট্রং ট্যাগের মাধ্যমে আমরা বোল্ড করতে পারি। আবার আমরা যদি চাই এগুলোকে ইটালিক করতে, ইটালিকের জন্য কোন ট্যাগগুলো ইউজ করা হয়? হ্যাঁ, আইইউ ইউজ করতে পারি আমরা, ইএমটাও থাকে এখন। ইএম, হ্যাঁ, ধরেন আমরা আই দিলাম এখানে, তখন ওইটা বোল্ডও থাকবে আবার ইটালিক হয়ে আছে, দেখেন। আমরা চাইলে এখানে এগুলি তো সহজ। ইএমটাও দিতে পারি, আইও দিতে পারি। সহজ আর কঠিন এটা নিজের কাছে, বুঝতে পারছেন? যার কাছে যেটা সহজ হয় ওইটাই সহজ, কঠিন যেটা মনে হয় ওইটাই কঠিন। তো দেখেন এটা কি আছে। আবার আরেকটা ট্যাগ আছে ফরম্যাটিং, টেক্সট ফরম্যাটিং এর জন্য ইউজ করা হয়, যে মার্ক। আমরা ইএমটা তুলে আমরা ইএমের ভিতরে মার্কটা দিয়ে দিই, মার্ক। মার্ক দিলে কি হয়, যে ব্যাকগ্রাউন্ডে একটা হলুদ কালার, মানে মার্কার পেন দিয়ে আমরা যেভাবে মার্ক করি এইভাবে একটা মার্কার কি চলে আসে, দেখেন মার্ক হয়ে আছে এই জিনিসগুলো। এখানে কয়টা ট্যাগ দেখলাম আমরা? স্ট্রং, ইএম, মার্ক, আই, বি ট্যাগ, ওগুলোই বেসিক্যালি। ওগুলো হচ্ছে টেক্সট যে আমরা দেখি, ওগুলোকে ফরম্যাটিং করার জন্য ওই ট্যাগগুলো ইউজ করা হয়। টেক্সট ফরম্যাটিং ট্যাগ অ্যাকচুয়ালি ওগুলোকে বলে। সবাই ক্লিয়ার? এখন আপনাদের কিছু কাজ দেই। ব্রেক কোনটা? তারপর আন্ডারলাইন নিয়ে আসার জন্য আমরা ইউটা ইউজ করতে পারি, ইউ ট্যাগটা। তারপর আরো ট্যাগ আছে, ব্রেক দিতে হলে কি দিতে হলে? ব্রেক যেমন ধরেন যেগুলো আন্ডারলাইন করা আছে এগুলো নিচের দিকে নিতে হবে। বিআর ট্যাগ এটা শেষ ট্যাগ নাই ইয়ার। বিয়ারের কি নাই? শেষ ট্যাগ নাই, সিঙ্গেল ট্যাগ। হ্যাঁ, বিয়ারটা হচ্ছে লাইনটা ব্রেক করতে গেলে আমরা কি ইউজ করি? বিয়ারটা ইউজ করি। বিয়ার বিয়ার দিলে কি হয়? এটা স্পেস দিতে হবে, দেন এটা তুলে দিতে হবে। দেখেন এখানে লাইনটা ব্রেক হয়ে গেছে, বুঝতে পারছেন? ওই ছোটখাটো বিষয়গুলো আমরা টেমপ্লেটে অনেক, টেমপ্লেট করতে গেলে অনেক কিছু, একদম সবগুলোই যে আমি তো বলছিলাম প্রথমে যে সবগুলো ট্যাগগুলো দেখতে হবে এরকম কিছু না। জাস্ট আমরা ট্যাগ কীভাবে লিখতে হয় না লিখতে হয় জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেলে যখন আমরা টেমপ্লেট লাইভ লাইভ প্রজেক্ট করব তখন জিনিসগুলো আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাব। ওকে, কিছু কাজ দিয়ে আপনাদের মিট করেন, নয়েস হচ্ছে, মিট করেন।
সাকিব হাসান সাকিব হাসান রিমনকে এখন আসছে। এখন কিসের ক্লাস? এখন ক্লাস শুরু হয়েছে। দেখেন হোমওয়ার্কে আমি একটা ইমেজ দিয়ে দিছি। আচ্ছা দেখে এখানে খুবই খুবই সিম্পল একটা কাজ। হোমওয়ার্ক একটু নিচ থেকে করে নিতে হবে ওই জিনিসগুলো। যারা বিগিনার আছেন তাদের ক্ষেত্রেও, যারা একটু কাজ পারেন তারা তো পারবেনই, যারা বিগিনার আছে তারাও একটু খুঁজে নেবেন। এটা হচ্ছে লিস্ট, HTML লিস্ট। আমি একটু বলে দিচ্ছি HTML লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় না করতে হয়, একটু গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। ওইরকম ওইখানে যে লিস্টটা দিছি আমি, ওই লিস্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় ওইটার নিচ থেকে আপনাদের হোমওয়ার্ক করে নিতে হবে। বুঝতে পারছেন? আজকে যেগুলো করলাম ওগুলো তো প্র্যাকটিস করবেনই, ওগুলো তো অনেকের ক্লাসেই প্র্যাকটিস হয়ে গেছে। ওগুলোর পাশাপাশি ওইখানে একটা লিস্ট আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, ওই লিস্টটা ডাউনলোড করে ওইখানে যেভাবে দেয়া আছে ওইভাবে আপনাকে কি করতে হবে, আচ্ছা স্যার, একটা লিস্ট। সেম হ্যাঁ সেম সেম যেভাবে আছে HTML দিয়ে ওইটার কোডিং করে নেবেন। ওইখানে যে ইমেজ যেটা দেখতে পাচ্ছি ওইখানে ওই ইমেজ অনুযায়ী একটা লিস্ট ক্রিয়েট করে নেবেন। আপনি হাউ টু ক্রিয়েট বলেন। ওই যে ট্রু এর নিচে যে জিরো, ওইটার জন্য কোন কোডটা ইউজ করতে হয়? জাস্ট ফার্স্ট কোডটা বলে দিন। ওইটা ওইটা হ্যাঁ, ওইটার জন্য। ওইটা ওইটা সার্কেল না, সার্কেল না, ওইটা হচ্ছে একটু ওয়েট। লিস্ট স্টাইল টাইপ, দেখেন ওইখান থেকে দেখে নেবেন কোনটা। দেখেন অনেকগুলো আছে, ওইখান থেকে দেখে নেবেন। বুঝতে পারছেন? এর মধ্য থেকে একটা আছে, এর মধ্য থেকে একটা আছে, ওটা ওটা একটু খুঁজে নেবেন। আর যারা বিগিন আছেন তারা কিভাবে হোমওয়ার্কটা করবে একটু গুগলে সার্চ দিবেন যে হাউ টু ক্রিয়েট HTML লিস্ট। বুঝতে পারছেন? HTML লিস্ট লিখে সার্চ দিলে দেখেন, আর শুধু HTML লিস্ট লিখলেও কিন্তু এই লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় না করতে হয় এখানে আছে। ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, ওইটার নিচ থেকে অ্যাকচুয়ালি ওই জিনিসটা দিলাম, ওই হোমওয়ার্কটা দিলাম যাতে আপনাদের নিচ থেকে একটা রিসার্চের একটা অভিজ্ঞতা হয়। অ্যাকচুয়ালি নিচ থেকে কিভাবে শিখতে হয় ওই জিনিসগুলো আমি তো অ্যাকচুয়ালি আপনাদের হাত ধরিয়ে দিব, মানে লাইনটা ধরিয়ে দিব কিভাবে কাজ করবে, কিন্তু হাঁটাটা কিন্তু আপনাদের নিজের দায়িত্ব, নিজেই করতে হবে। 100% যে আমি যে দেখিয়ে দিব এরকম কিছু না। ইভেন কোনো ট্রেনার কোনো ট্রেনিং সেন্টার কেউ 100% দিতে পারবে না। আপনাদের জাস্ট একটা পথ ধরিয়ে দিবে, ওই পথে হাঁটার দায়িত্ব আপনার নিজের। বুঝতে পারছেন? ওই জিনিসগুলো যাতে আপনারা একটু কি ক্লিয়ার হয়ে যান যে নিজে কিভাবে শিখতে হয়, নিজ থেকে কিভাবে রিসার্চ করে নতুন জিনিস শিখতে হয়, আইডিয়া নিতে হয়, ওই জিনিসগুলা বোঝার জন্য অ্যাকচুয়ালি আপনাদের হোমওয়ার্কটা দিলাম। ওইটা একটু নিচে করে সবাই করতে হবে, কিন্তু সবার সবার কাজগুলো আমি নেক্সট ক্লাসে স্ক্রিন শেয়ার করে দেখে নিব হোমওয়ার্ক, যেহেতু নতুন ইম্পর্টেন্ট একটা হোমওয়ার্ক সবারটা দেখে নিব। আর কি বুঝি নাই, বলেন আবার বলেন। হ্যাঁ হ্যাঁ ওগুলা দিয়ে, হ্যাঁ হ্যাঁ তো তো এল ইউএল ওগুলা দিয়ে, হ্যাঁ হ্যাঁ ওগুলা দিয়ে করবেন, লিস্ট ওগুলা দিয়ে করতে হয়। আর যদি কেউ একদমই বুঝেন না গ্রুপে নক করবেন, যারা বুঝেন একটু হেল্প করবেন।